আমার এই যে প্রথম কল রেকর্ডগুলো আপনাদেরকে শোনাইতেছি, অনেক ভালো লাগতেছে না? তো আপনাদের ভালো লাগারই একটা বিষয়, কারণ এরকম চমকপ্রদ জিনিস আপনারা ইউটিউবে হয়তো 3-4 বছর আগে দেখছিলেন, নতুন করে কোথাও দেখেন নাই। তো ভাবলাম আপনাদেরকে এইগুলো একটু শেয়ার করি। তো শেয়ার করতে করতে অনেক কিছু বের হয়ে যায়, অনেক মানুষের অনেক কথা চলে আসে। সেরকম কিছু কথা আমার কাছে চলে আসছে, যেগুলো কিনা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে পুরোটা দেখবেন, আর একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাবস্ক্রাইবের কথা বলেও আপনারা করেন না, কারণ আপনারা যারা আমার বিগত কয়েক বছর ধরে ভিডিও দেখেন, চোরের মতো করে ভিডিও দেখে সইরা যান। হ্যাঁ, এটা আমার বলতে বাধ্য হওয়া লাগতেছে, কারণ আমার গত সেদিন সানির যে একটা কল রেকর্ড করছিলাম আমি, নিয়া মাহিনুরে নিয়া, সেই ভিডিওটার মধ্যে আমার 7,500 হয়েছে, ভিউজ হয়েছে। কিন্তু দেখেন, ওই 7,500 ভিউসে আমার কিন্তু আপনারা সাবস্ক্রাইব করেননি। হাতে গোনা কয়েকজন করছেন মেবি। যদি 7,500 ভিউজ হয়েছে, তারা যদি আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করতেন, তাহলে সেই ভিডিওর সংখ্যা যায় কই দাঁড়াইতো, আপনারা মানে ভিউসের সংখ্যা যায় কই দাঁড়াইতো, ব্যাপারটা কি চিন্তা করছেন? আর কত হাজার মানুষ জানতে পারতো জিনিসটা, তাই না? এরকমই করেন না, কইরা দিয়েন। আর এখন আমি আপনাদের সাথে যে কথা বলবো, দেখেন, ইতিহাসে এমন আছে যে আমরা সব জায়গাতে দেখি যে কোথায় কি নাটক হইতেছে বা কোনো একটা বিষয় ধামাচাপা দেওয়ার জন্য আর একটা কোনো ইস্যু ক্রিয়েট করা হয়। সেমভাবে এই ব্যাপারী কটকটিওয়ালা ভাঙ্গারেলা পরিবারের এদের মানে ইস্যুর কোনো অভাব নাই, ইস্যুর কোনো শেষ নাই। এরা একটা ইস্যু মানে শেষ হয়, এদের আরেকটা ইস্যু এরা নিজেরাই তৈরি করে। কিছুদিন আগে আপনারা দেখছেন শারমিনের রাজমিস্ত্রির সংসার একেবারে ভাঙ্গা যায়, চৌচির হয়ে যায়। রাজমিস্ত্রি একেবারে পুরা মানে ঘুমের ওষুধ খায়া টেয়া একেবারে ব্যতিকিচ্ছা অবস্থা, যেটা আসলে ঘুমের ওষুধই ছিল না। আমি আপনাদেরকে একদম A to Z পাই করে দেখছি। যাই হোক, একটু মানে আমার আবার একটু ওই ওষুধের প্রতি একটু ছিল, মানে কি বলে, অভিজ্ঞতা ছিল। আমার কিছু বিষয় অভিজ্ঞতা আছে, যে অভিজ্ঞতাগুলো হয়তো অন্যান্য কারো নাই বা থাকেও না। তো তেমনিতে আমার অভিজ্ঞতা ছিল, আমি আপনাদেরকে চোরামি কেমনে করে হেডারও কিছু অভিজ্ঞতা ছিল, সেটাও আমি আপনাদেরকে সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরছি। ওইটার সাথে সবাই একমত পোষণ করছিলেন। আচ্ছা, আজকে আমি আপনাদের সাথে কিছু কথা বলবো, যেটা আসলে ভূতের কাহিনী বা ভূতের জিনিস নিয়ে। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে গিয়ে, একবারে হচ্ছে গিয়া আকিকার অনুষ্ঠানের প্রস্তুতি চলতেছে, আরেক পাশে ভূতের নাটক বা বাসা ছাড়ার একটা পরিকল্পনা সেটার প্রস্তুতি চলতেছে। তো এখন আমি আমার তরফ থেকে আমি ওইটা পরে চিন্তা ভাবনা করে নেই, আমি একটা ঘোষণা আপনাদেরকে দিব, কি করতে চাই বা কি করব। আমি একটা ঘোষণা দিব আপনাদেরকে, ভালো মন্দ একটা কিছু জানাবো, যে আমি সামনে কি করতে চাচ্ছি বা কি করতে যাব বা কি করব সেটা সম্পর্কে। হ্যাঁ, তো ওইটা বাদ দেন। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে, যে আমারে একটা 3-4টা কমেন্ট করা হয়েছিল, অঙ্ক মেলে না। তো ওই অঙ্ক মেলে না কমেন্টটা আমি খুঁজে পাইতেছি না। ওই কমেন্টটা যে করছেন, ওই কমেন্টটা কোথায় করছেন আমাকে আবার একটু কাইন্ডলি জানাবেন, বা যদি ডিলিটও করে দেন তাও আমাকে জানাবেন প্লিজ। আমি ওইটা খুঁজতে আমি কারো হয়রান হয়ে গেছি। আচ্ছা, এখন আসেন পয়েন্টে আসেন। তো প্রথমেই হচ্ছে গিয়া, ভূতের যে নাটক কাহিনী হইতেছে, জ্বর আসা থেকে শুরু করি। আচ্ছা, জ্বর আসলে ডাক্তাররা স্বাভাবিকভাবে বলে কি, যে মানে শরীর যত খোলামেলা রাখা যায়, যাতে করে ওই কাঁথা দিয়া বা কোনো কাপড় চোপড় বা বস্ত্র না পরা থাকতে। কারণ কাপড় পরলে বা কোনো কাঁথা দেওয়া বা কম্বল দেওয়া যদি নিজের শরীরে ঢাইকা রাখে, তাহলে সেখানে কিন্তু শরীরের টেম্পারেচার আরও বেশি হাই হয়ে যায়। তখন মনে হয় যে, ধরেন আপনার জ্বর হইতেছে গিয়ে 96, 97, 98, এটা হচ্ছে গিয়ে স্বাভাবিক। জ্বরের স্বাভাবিক হয়তো কি, শরীরের তাপমাত্রা যদি 96 থেকে 100-তে যায়, তাহলে ওইটা একটু মানে হালকা স্বাভাবিক, ঠিক আছে। যদি 100, 2, 3 এরকম হয়ে যায়, তাহলে ওটা অস্বাভাবিক একটা জ্বর।
তো তখন গিয়ে ডাক্তাররা আগে থেকেই বলে দেয় যে যদি আপনি দেখেন এরকম শরীর গরম বা আপনার জ্বর আসছে বা আপনি একটু অনুভব করেন, তাহলে আপনি কখনোই জ্বর আসলে একটু শীত শীত লাগে এটা সেটা, তখন আপনি গিয়ে কী করবেন, শরীর না ঢাইকা রাখা বা কম্বলের মধ্যে না ঢুকে আপনার শরীরে যা থাকবে সেগুলো সব সরাই দিবেন, যাতে করে ওই আপনার আর ওই অনুভবটা না হয় যে আপনার অনেক জ্বর, হ্যাঁ, এরকম কোনো কিছু যাতে অনুভব না হয়। তো সেটা জ্বরের কথা বলছে, কিন্তু আমার এইটা কথাটা আপনারা মনে রাখেন, জ্বরের কথা বলছে কিন্তু ডাক্তাররা কিন্তু বলে নাই যে ফ্যান ছাড়া কাঁথা গায়ে দিয়ে শুয়ে থেকে নিজের জ্বর, আপনার জ্বর আছে আপনি এটা প্রমাণ করবেন, ডাক্তাররা কিন্তু এটা বলেন নাই। ডাক্তাররা বলছে জ্বর আসলে গায়ে যদি কোনো কাপড় চোপড় থাকে সেগুলো সরাই ফেলেন, মোটা কোনো ভারী কাপড় চোপড় পরে থাকবেন না, তাতে করে আরও টেম্পারেচার হয়, মনে হয় যে অনেক তো আমি ঘটনার সূত্রপাত শুরু করি। সেদিন রাজমিস্ত্রির বলে জ্বর আসছে, শারমিনের গোসল করাতে গিয়া জ্বর আইছে। আচ্ছা, আপনি এসি ছাইরা যদি কাঁথা গায়ে দিয়ে শুয়ে থাইকা ভিডিও করতে বলেন বউরে যে ভিডিও করো আর মানুষের দেখাও আমার জ্বর আইছে, তাহলে ওটা কি জ্বর হইল? প্রকৃতি পক্ষে জ্বর কাকে বলে? জ্বর আসলে তো মানুষ কথাই কইতে পারবে না, জ্বর আসলে তো মানুষ, আর এমন ওই জ্বর আসলে তো মানুষের চোখ মুখ দেখলেই বোঝা যাবে। যেমন আমার যদি মানে আল্লাহর রহমত আমার জ্বর টর হয় না, তো যাই হোক এটা বললাম, আমার আবার এগুলো বললেও আবার সমস্যা হয়, কারণ যে জিনিসটা আমার না হয় সেই জিনিসটা যখন বলি তখন আবার ওই জিনিসটা আমার উপরে আবার রিয়াকশন চলে আসে, আল্লাহ মাফ করুক, যাতে কোনো সমস্যা না হয়। তো সেটা হচ্ছে গিয়া যে যদি আমার জ্বর আসে তাহলে দেখা গেছে যে আমার নাক মুখ এগুলো লাল হয়ে যায়, হ্যাঁ, মানে এগুলো লাল হয়ে যায় প্রচণ্ড পরিমাণে। আমার একটু স্বাভাবিকভাবে যদি আমার একটু কোনো রকমভাবে খারাপ লাগে তাহলে ওইটা মানে আমার একটু সমস্যা হয়, তাহলে আমার ওইটা নিজের কাছে অনেক মনে হয়। এটা আমার ছোটোবেলা থেকেই, আর এমন অবস্থা হয় যে আমার ওষুধ না খাইলে কমবেই না, ঠান্ডার ক্ষেত্রে হোক বা জ্বরের ক্ষেত্রে হোক, আমার ওষুধ না খাওয়া পর্যন্ত ওগুলো কমে না। এখন কথা হইতেছে যে এক একজনের এক এক রকম সমস্যা হয়, কিন্তু আপনারা দেখেন রাজমিস্ত্রি যেদিনকা বলছে যে ওনার জ্বর, হ্যাঁ, ওনার জ্বর আসছে, শারমিনের গোসল করাইতে গিয়ে ওনার জ্বর আসছে, তো সেটা হচ্ছে গিয়ে একদম একটা বুয়া ডাহা মিথ্যা কথা। সে এসি ছাইরা কাঁথার নিচে শুয়ে রইছিল, আমার কাছে কিন্তু তথ্য আসছে, তথ্য আছে, সেটা মানে গোপন রাখতে বলছে, আমি কিন্তু গোপন রাখছি। যদি ঠিক আছে এটা নিয়ে আবার বাড়াবাড়ি করে তাহলে কিন্তু খবর আছে, আমি একদম নাম হাইড করে কিন্তু আমি ওই জিনিসগুলো বের করে দিব, হ্যাঁ, এটা মাথায় রেখেন। আচ্ছা, গেল হিডা। তাহলে সে নিজেরে বানাইতেছে যে তার জ্বর আইছে। আচ্ছা, এখন আসি ভূতের গল্পের কাহিনীতে। আচ্ছা, আমি ধরেন একটা বাসায় আছি, সেই বাসায় আনুমানিক ধরেন এক থেকে মানে 7-8 মাস ধরে রয়েছি। 7-8 মাসে কোনো ঝামেলা হইল না, হঠাৎ কইরা ওই যে ভাগ্নি ভাস্তি তারপরে গিয়া বোন আসলো, তখনই ঝামেলাটা হয়ে গেল। আচ্ছা, এর আগে যে বাসায় এই বাসাতেই রাজমিস্ত্রির ভাই ছিল, তো এতদিন ধরে রাজমিস্ত্রি ব্লগ করে ভিডিও করে, তখন তো কোনো সময় রাজমিস্ত্রি একবারও বললো না যে আমার ভাইয়ের বাসায় এরকম সমস্যা হয়েছিল বা আমার ভাইয়ের বাসায় এরকম সমস্যা, বা আমি তো যাই না শুনেও ওই বাসায় নিবই না। ধরেন আমার একটা রিলেটিভ বা আমার ভাই বোন ও যেই ফ্ল্যাটে ছিল সেই ফ্ল্যাটটাতেই ঝামেলা ছিল, তারা কি কোনোদিনও খাবার টেবিলে বসে বা কোনোদিনও কি বলে না যে এই ঝামেলা হয়েছে বা এই কাহিনী হইতেছে আমাদের সাথে, বলে না? এটা তো বলার একটা বিষয়। যদি ভয়ঙ্কর জিনিস হয় তাহলে তারা এতদিন জানে না, আজকে ফোন কইরা যায় না শুই না তারপরে গিয়া আপনাদের সামনে প্রচার করতেছে আর আপনারাও শুনতেছেন। আমার এই সমস্ত নাটক নিয়ে কোনো ভিডিও বানাইতে ইচ্ছা করে না, সত্যি কথা যেটা। পার্সোনালি আমি এটা পছন্দ করি না, আমার কাছে এটা মনে হয় একদম একটা ছ্যাঁচড়ামি। তো বানাতে চাই না, যেহেতু অনেক রিকোয়েস্ট আসছে এটা নিয়ে একটা ভিডিও দিতে, এর জন্য আমি দিতেছি। তো এখন কথা হচ্ছে গিয়া যে
যে রাজমিস্ত্রি যে দাবি করতেছে, রাজমিস্ত্রি আর ওর বউ যে দাবি করতেছে যে বোন আসছে, না জানি বোন না কে জানি আসছে, তো সে তখনকার গিয়া হয়তো গ্রামের থেকে ভূত আইছে। কেন ভাই, ভূত কি আশেপাশে আর কোনো জায়গা থেকে আসতে পারে না? গ্রামের থেকে ভূত আসতে হবে কেন? আর আরেকটা বিষয় হইতেছে, ও যে ভূতের কথা কইছে যে ওদের থেকে ভূত আসছে, মনে হয় ওর ভাস্তির কথাই বলছে। ওর ভাস্তি তো গ্রামে চইলা গেছিল, তো ওর কথাই মনে হয় বলছে। তো ওর ভাস্তি তো ঘরে ওঠার সময়ই পায় নাই। ওর ভাস্তি ঘরে ওঠার সময়ই পায় নাই। 1 তারিখের আগে ওই জিনিসপত্রগুলো নাকি আরেকজনের জায়গায় আরেকজনের ঘরে রাইখা আসছে, আরেকজনের বাসায় রাইখা আসছে। চাচার ঘরে একটা জিনিস রাখছে, সেই ঘর থেকে চাচা কী করছে তারা বাসায় নেয়, সেখানে আরেক জায়গায় রাইখা আসছে। তাহলে ওর ভাস্তির দ্বারা ভূত আসলো কেমনে? আর ভূত যেহেতু আসছেই, তো শারমিন তো আবার ওই মাজার টাজারে যায় ভালো নাচা গানা করছে। মাজার পূজারীদের সাথে তো ভালো সম্পর্ক আছে, ভালো মিটমাট আছে, ভালো দেখা সাক্ষাৎ আছে। তো মাজার পূজারীরা তো কিছু হইলে কয় যে আয় পাগলা, তোরে আজকে ফু দিয়ে দিই আয়। তো শারমিনরে ডাকে নাই, তা শারমিন ও তার মাজারে যায় নাই কেন? মাজারের বাবাদের কাছে যায় নাই কেন? মাজারের বাবাদের কাছে গেলে শারমিনের যে প্রেগনেন্ট হওয়ার যে অসুবিধাটা, সেটাও হয়ে যাইতো, সমাধান হয়ে যাইতো। তারপরে গিয়ে শারমিনের ওই ভূতের সেটাও চেঞ্জ হয়ে মানে সেটাও চলে যাইতো, কোনো সমস্যাই থাকতো না। তো শারমিন বাবা না ধইরা ইউটিউবের মধ্যে আইসা এই সমস্ত গল্প সল্প বানাইতেছে কেন? আপনাদের কি মনে আছে কিনা আমি জানি না, পাকিস্তানে এরকম একটা আছে, মানে ভাইরাল একটা বের হয়েছিল যে তার মানে অর্ধেক মানুষ অর্ধেক নাকি জানি বেজি না কি জানি সাপ না কি জানি একটা দেখাইছিল, মনে আছে আপনাদের? তো ওটা কিন্তু ভাইরাল হয়ে গেছিলো যে অর্ধেক মানুষ অর্ধেক তো শারমিনের যে গল্পটা কইতাছিল, সেও কিন্তু সেম গল্পটাই কইতাছিল। আচ্ছা, ভূত আসবে, ঠিক আছে, ভূত আসবে, বা আমি যদি মনে করি যে হ্যাঁ একটু অসুবিধা হইতেছে আমার, তো আমি তখন কী করব? আমার ঘরে আমি নামাজ পড়বো, আর নাইলে আমি দোয়া দুরুদ পড়বো। হ্যাঁ, এখন আমি নামাজও পড়ি না, আমি দোয়া দুরুদও করি না, আমি নাপাক অবস্থায় থাকি, আমার ঘর নাপাক থাকে, 7 দিনে একবার মুছি। হ্যাঁ, আচ্ছা, ঘর মোছা ঠিক আছে, 7 দিনে একবার মুছে, এটা আলাদা কথা, জায়গা সমস্যার জন্য হয়তো মুছতে পারে না, কিন্তু 7 দিন তো বন্ধ রাখা যায় না। তো হাঁড়ি পাতিল ওরকম নোংরা থাকে। আমি তো গতকালকে না জানি পরশুদিন ওর যে সেই ভিডিওটা তো আমি দেখছি। ভাই, রান্নার সাথে সাথে চুলায় রান্না থাকবে আর বেসিন ক্লিয়ার হয়ে যাবে। বেসিনে যত থালবাটি থাকুক না কেন ক্লিয়ার হয়ে যাবে। আর 2 জন মানুষ ভাত খায়, 2 জন মানুষের রান্না, 2 জন মানুষের হাঁড়ি পাতিল আর কয়টা থাকে না? আছে কোনো বাচ্চা যে বাচ্চারা আধা ঘন্টা বা 2 ঘন্টা পর পর খাওয়াইতে হয়, বা 3 ঘন্টা পর পর খাওয়াইতে হয়, বাটি নষ্ট হয় বা এটা সেটা নষ্ট হয়, এটা সেটা বানাই নষ্ট হয়, তাহলে ঠিক আছে, জমারও তো কোনো কথা নেই। 2 জন মানুষ ভাত খায়, 2টা প্লেট, হয়তো কি একটা ভাতের পাতিল, একটা এটা চামচ, এটা সেটা মিলা ধরেন যে 10-12টা থালবাটি। ভাত খায়া উঠাই তো বেসিনে যখন হাত ধুইতে যাওয়া হয়, তখন তো গিয়ে ওই 10টা থালবাটি ধুয়ে আসা যায়, তাই না? তো সেইখানে এত থালবাটি থাকার মানেটা কি? তার মানে ওই থালবাটি গত 2 দিনের থালবাটি জমাইছে। হ্যাঁ, তো এরা এমন গল্প করে, এমন গল্প বলে, যেটা মানে মনে করেন যে আমরা যে ভূতের ছবি দেখি ওইটার থেকেও মানে ফানি। ওই যে ইন্ডিয়ান কিছু ফানি ভূতের ছবি, মানে কিছু ভূতের ছবি আছে, ইন্ডিয়ানরা কিছু ছবি বানায় ভূতের, যেটি দেখলে হাসি পায়। সত্যি কথা, যেটি দেখলে হাসি পায়। আর এই যে ইন্দোনেশিয়ার কিছু ভূতের ছবি দেখছিলাম, হ্যাঁ, মানে অবস্থা খারাপ হয়ে গেছিল গা। চাইনিজ কিছু ভূতের ছবি এখন পর্যন্ত ভয় লাগে, দেখি না। এরকম একদিন একজনে কইতেছিল যে আমার একটা ভূতের ছবি দাও, একটা বাচ্চা কইতেছিল আন্টি একটা ভূতের ছবি দাও, একটা ভূতের ছবি দাও, একটা ভূতের ছবি দাও। ভূতের ছবি দিয়েছিলাম, মানে 10 মিনিটও মনে হয় নাই, এর মধ্যে কাইন্দা বাইরে গেছে, ভূতের ছবি পাগল বানায় ফেলেছিল, দিছিলাম, দেখ
দেখছে একটা বেরিয়ে গেছে হ্যাঁ, এরকম ভূতের ছবি। আর সেখানে এরা মনে করেন যে এমন এমন ভূতের কাহিনী কয়, এরকম এরকম ভূতের জিনিসের কথা বলে যেটা মানে হাস্যকর, একেবারে সত্যি কথা হাস্যকর। এখন এই সত্যি কথা বলতে গেলে কি আমার কাছে যেটা লাগে, এদেরকে ধইরা যেখানে পায় মানে লালবাগের আশেপাশে যারাই পান তারাই এদেরকে ধইরা যদি কিছু চালান দিতে পারতেন, ওই খাম্বার সাথে কারেন্টের খাম্বার সাথে বাইন্দা এটির কাপড় চোপড় বানায় একদম উলঙ্গ কইরা রাস্তার মধ্যে খাড়া করে রাখতে পারতেন, তাই যদি একটু মান সম্মান যদি এদের চাইতো, তাহলে যদি এরা একটু লজ্জা শরম কিছু পাইতো। এদের আসলে লজ্জা শরম এটা পাবে না, কারণ এদের লজ্জা শরম পাওয়ার দিন চলে গেছে। মানে এদের যখন লজ্জা শরম পাওয়ার কথা ছিল এরা তখনই পায় নাই। এদের যখন লজ্জা শরম মানে হওয়ার কথা ছিল তখন এদের লজ্জা শরম হয় নাই, তাহলে এখন হবে কোত্থেকে? হ্যাঁ, এখন তো হওয়ার কোনো কথাই না। তো এই যে এই গল্পগুলো যে আপনাদেরকে বানাইয়া শোনাইতেছে, আপনারা যে নিজেরা শুনতেছেন, আপনাদের এত ধৈর্য কেমনে হয়? আমি খালি জাস্ট এইটুকু চিন্তা করি যে আপনাদের এত ধৈর্য কীভাবে হয়। আচ্ছা, ঘটনা হইতেছে কি যে এরকম ঘটনা স্বাভাবিকভাবে স্যারে মানে কেন বলে, আমি এখন আপনাদেরকে আরও বিশ্লেষণ করি। যে করছে, হয়তো ও বাসা চেঞ্জ করবে, যে কোনো কারণে বাসা চেঞ্জ করবে। হ্যাঁ, নাহলে দেখেন রাজমিস্ত্রি বলে কেমনে যে শারমিন যখন দরজা খুইলা মানে ধূপ করে একটা শব্দ হয়েছে, তখন কয় যে ভিতরে কেউ গেছে, দুজন কয় যে শব্দ হয়েছে। হ্যাঁ, তো রাজমিস্ত্রির সাথে সাথে গিয়া তার ম্যানেজারে ফোন দিয়ে বলছে যে ভাই আপনার জন্য একটা রুম খালি আছে, কয় ওটা ছোটো। ভাই আমি তো নিজে দেখি নাই, ধূপ করে তো শব্দ এই যে আমিও দিতেছি, ধূপ করে তো শব্দ হইতেই পারে। বাথরুমের ভেন্টিলেটর খোলা থাকলে বাতাস আসে না? বাতাস আসে তো দরজা আমার এমনিতেও বাথরুমের দরজা তো এমনিতেও ঠস করে সেদিন রাতে ঠস করে বাথরুমের দরজাটা আমার লাইগা গেছে গা। আমি তো মানে কই যে কী রে কী অবস্থা, মনে হয় আমি মনে করছি কিছু মনে হয় পইরা গেছে। তা এখন আইসা দেখি যে বাথরুমের দরজা ঠস করে লাইগা গেছে। হ্যাঁ, এটা কি ভাই রে ভাই, মানে নতুন নতুন ফ্ল্যাটে উঠলে যেটা হয় আর কি, ঠিক আছে, ওই যে ওই 100 জনের লগে বাথরুম শেয়ার করে যাদের থেকে অভ্যাস হয়েছে, যারা বড় হয়েছে, তারা কিভাবে ফ্ল্যাটের মর্যাদা বুঝবে? এই যে গরম পড়ছে, সারা রাত মনে করেন যে ঘরের চারো সাইডের দরজা জানলা এগুলো সব কিছু খোলা থাকে। কিসের আশেপাশে কিচ্ছু নাই, কিসের না ভাই, ভূত তো নিজেই ঘুমানোর আগে আয়াতুল কুরসি পইরা ঘুমাইলে ভূত কই থাকে? ভূতের তো মানে অস্তিত্বই থাকবে না। আর ওদের ঘরে নাকি কোরআন শরীফ আছে, তা কোরআন শরীফ থাকলে আবার ভূত যায় কীভাবে? আসলে ওইটা ওই যে কয় না যে বনের ভূতে খায় না, মনের ভূতে খায়, একটা কথা আছে না? ওদের কাহিনী হচ্ছে এরকম। আর এখন শারমিন যেটা করতেছে সেটা হইতাছে যে হয় একটা প্রেগনেন্টের নাটক বা প্রেগনেন্সির নাটক সাজাইতেছে। এখন ডাক্তাররা তারে বলছে যে সে নিচে 6 তলার থেকে নামতে, ডাক্তাররা 6 তলার থেকে নামতে তখনই বলবে যখন দেখবে যে সে হয়তো প্রেগনেন্ট বা তার নাম আসায় কষ্ট, এর জন্য। ওরা ডাক্তাররা বলে না, ডাক্তাররা বলে যে যদি আপনার সমস্যা না হয় তাহলে আপনি থাকেন। ডাক্তাররা বলেন না যে আপনি 6 তলার থেকে নামেন, আপনি 6 তলা থেকে নিচে নামেন, ডাক্তাররা এটা বলে না। যদি ডাক্তাররা বলে হ্যাঁ যদি আপনি প্রেগনেন্ট হয় তাহলে হয়তো যদি বলতে পারে, কিন্তু সে তো প্রেগনেন্টই না, তাহলে ডাক্তাররা কেন বলবে? আচ্ছা, বছরখানেক আগে করছে ওই যে সাবিনা যখন ঢাকায় ছিল তখন ও বাসা চেঞ্জ করতো। 2 দিন পর ভূতের গল্প কইতো, 2 দিন পর বাসায় সমস্যা আছে, ভূতের গল্প টল্প কইতো। তো আসলে ওটা ভূত ছিল না, ওটা ছিল গিয়া কি যে ওই যে ভিকটিম ফাদার মরিয়মের যে বাবা, সেই বাবা বাসার ঠিকানা বের করে ওখানে উকিল নোটিশ পাঠাইতো। ঠিক আছে, উকিল নোটিশ পাঠাইতো। তো এই যে আপনারা যে বলেন যে মামলায় দেরি হয়েছে, কেন মামলায় দেরি হয়েছে এর জন্যই। হ্যাঁ, আপনার নামে একটা নোটিশ আসছে, সেই নোটিশটা এখন কোথায় প্রেরণ হবে বা কোথায় যাবে সেই ঠিকানাটা পাইতে হবে না? তো সেই ঠিকানাটা তো পায় নাই, যে কারণে এই যে এতদিন পর্যন্ত মামলাটা চলছে। আচ্ছা,
মামলার কথা যেহেতু বলতেছি না, তো সেটা এখন ওই যে ভূতের গল্প বইলা 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 ওরা বাসা চেঞ্জ করতো, 2 দিন পর পর ভূতের গল্প বলতো। ঠিক তেমনিতে বাংলাদেশি ব্লগার নূর সিনিও কিন্তু গিয়ে এই ভূতের গল্প বইলা বইলা বাসা চেঞ্জ করতো। কারণ স্বাভাবিকভাবে আপনি মাসে মাসে বাসা চেঞ্জ করলে এটা সবাই বলবে যে বাসা চেঞ্জ করছেন কে, কী হয়েছে না হয়েছে। অথচ ওরা কিন্তু বাড়িওয়ালা বাসা থেকে বের করে দিত। হ্যাঁ, ওরা কিন্তু বাড়িওয়ালারা বাসা থেকে বের করে দিত। বাড়িওয়ালারা চায় যে আমার বাসায় 1 বছর খালি পড়ে থাক, হুদা খালি পড়ে থাক, তারপরেও আমি কোনো বিতর্কিত মানুষ রাখবো না। তো সেমভাবে এই যে এরকম করে ওরা বের করে দিত। এখন আমার কাছে যেটুকু মনে হইতেছে, আমি একবার আপনাদেরকে খোলাখুলি কিছু কথা বলি। তো আমার কাছে যেটা হইতাছে যে হয়তো ওই বাসার বাড়িওয়ালার কাছে কোনো এমন তথ্য গেছে বা এমন কোনো কিছু হয়েছে বা এমন কোনো বিতর্কিত কাজ করছে যেই কারণে এখন হয়তো বাসায় সমস্যা হইতাছে বা ওই বাসার বদনাম হইতাছে বা হবে, ফিউচারে হবে। এর জন্য হয়তো ওদেরকে হয় বাড়িওয়ালারা গাড় ধাক্কা দিয়ে না করে দিছে, আর কেয়ারটেকার যেহেতু আছে আমার মনে হয় কিছু একটা সামথিং হয়েছে। তো এই কাহিনীতে এখন ওরা কিভাবে সাজাবে জিনিসটা, এর জন্য এটা ভূতের পরিকল্পনা করছে। ও আবার যেটা কইতে যেতেছিলাম, তিশা ওর চাচাতো বোন, তিশা কার চাচাতো বোন? শারমিনের চাচাতো বোন। সেই তিশা নিজে কইছে যে আমার চাচাতো বোন শারমিন আর আমার নিজের বোন সাবিনা এরা হইতেছে গিয়া একটা আলাম গরু খায় ফেলাতে পারবে। মানে এরা এত পরিমাণে মিথ্যা কথা বলে, এত পরিমাণের মিথ্যা কথা বলে। এখন আমার কাছে যেটুকু মনে হয়েছে আমি আপনাদেরকে সেটাই একদম বলে দিলাম, ক্লিয়ার কাট বলে দিলাম। আমি এখানে কোনো কথা আমার কোনো বাজানোর বা কোনো করার চেষ্টা মানে আমি করতেছি না। আমার কাছে যেটা হইতেছে হয়তো ওরা কোনো অকারেন্স করছে সেই বাসায়, হয়তো, আমি জানি না। আপনাদেরও আমাকে দিবেন, ধারণা দিবেন বা আপনারা কি বুঝেন সেটাও আমাকে বলবেন। হয়তো ওই বাসায় কোনো মানে কোনো প্রকার কোনো করছে, কাহিনী করছে, কোনো কিছু করছে বা কোনো কিছু ঘটাইছে, যেই কারণে বা আশেপাশে কোথাও সামথিং কিছু একটা করছে যে ওদেরকে ওই বাসা থেকে হয়তো বের করে দিবে বা বের করে দিছে। এখন ওরা কি বলে বাসা চেঞ্জ করবে? কয়দিন আগে আইসা বাসায় উঠছে, এখন যদি বাসা চেঞ্জ করে তাহলে পাবলিকের কাছে সম্মুখীন হবে না, প্রশ্নের সম্মুখীন হবে না? এর জন্য ওরা এই নাটক সাজাইছে। আপনারা চিন্তা করেন ভাই, শুনেন, যেই মানুষের ভূত মানে ঘরে ভূত আছে, জানেন যে আপনার ঘরে ভূত আছে, আপনার গুজবাম হইতেছে, আপনার দরজায় এরকম অস্বাভাবিকভাবে নড়াচড়া করতেছে বা করতেছে, আপনার তখন মেন্টালিটি থাকবে অন্যরকম বা আপনার মাইন্ড থাকবে অন্যরকম যে কিনা আমি এখান থেকে কীভাবে বের হবো বা আমি কী করবো। হ্যাঁ, একটা আতঙ্কিত হয়ে যায়। আর সেখানে তারা মনে সাহস রাইখা ব্লগ করতেছে, ভিডিও করতেছে, এক্সপ্লেইন করতেছে। ভূত কি অগ কথা বুঝে না? ভূত কি অগ কথা জানে না? ভূত কি অগ কথা জানে না, অগ কথা বুঝে না? ওটা যে কইতেছে মানুষের এটি কি ভূতে বুঝতেছে না? ফাইজলামের একটা লিমিট আছে, ঠিক আছে ভাই? প্রত্যেকটা মানুষের সহ্যের একটা সীমা আছে। এরা সীমা এত পরিমাণে লঙ্ঘন করে ফেলায় যেটা আর কি মানে ধৈর্যও কুলায় না, আমার ধৈর্যও না। আমি যে কি খায়া যে এদের সাথে মানে যুদ্ধ করতে নামছি আল্লাহ জানে। তো এটাই হবে ওদের কাহিনী, এটা ছাড়া আর কোনো কাহিনী নাই। আর ও যেরকমভাবে শারমিন যেরকমভাবে নিজের উপস্থাপন করতেছে যে সে প্রেগনেন্ট, হ্যাঁ সে নতুন বিবাহিত, সদ্য বিবাহিত বউ, এর জন্য গিয়া বিয়ার গন্ধে ভূত আসে, ঠিক আছে? সে এটাই প্রচার করতে হয়তো চাইতেছে না। এই কাহিনী হয় কবে আমি বলি, এই কাহিনী বিয়ের 7 মাস পরে হয় না, বিয়ের 8 মাস পরে হয় না। এই কাহিনী এরকম হয় না। এই কাহিনী হইলে বিয়ের 1 সপ্তাহ পরেই হয়, 1 সপ্তাহ বা 2 সপ্তাহ এরকম পরেই হয়। হ্যাঁ, আমি বলতেছি তো, আমার কথাটা একটু দাম মানে মূল্য রাখেন। এরকম হয়। ওই আমারই নিজস্ব থাকে না যে পাশের ফ্ল্যাটের মানুষ কথাবার্তা বলে। তো আমি একটা বিষয় ওখান থেকে জানতে পারছিলাম যে আমাদের পাশের ফ্ল্যাটে একটা আপু ছিল। সেই আপু একদিন হঠাৎ করে বলতেছিল কিছু একটা কথা নিয়ে কথা হইতেছিল, তখন গিয়ে বলতেছিল যে আমি তো মানে উনি ওনার ভাইয়ের বাসায় যাবে। তো আমি বললাম যে হঠাৎ করে বিয়ে শেষ হইতে পারলো না, মানে হঠাৎ করেই ধরেন যে
2 দিন গেছে, মানে 1 সপ্তাহ গেছে, তারপরে আবার হঠাৎ করে সে ইমার্জেন্সি যাবে। তো তখন কইতেছিল যে আমার ভাইয়ের বুড়া না হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, ওর সাথে কি জানি হইতাছে। আমি কই মানে? পরে বলতেছে যে মানে হইতেছে যে ওই যে নতুন বউ তো আর একলা থাকে, ওনার ভাই আবার একলা ছিল, মানে ওনার ভাই ছিল না, ওনার ভাই রাতে নাকি ডিউটিতে গেছিল না জানি কোথায়, বা ঢাকার বাইরে বা সামথিং কোথাও গেছিলো, সেদিনকার সেই বউ একলা ছিল। হ্যাঁ, সেই একলা থাকার কারণে যেটা হয়েছে যে হয়তো আমাদের জিন বিশ্বাস করতেই হবে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিকের কোনো কিছু নাই, যেহেতু কোরআনে আছে। তা আমাদের জিন, আমরা মানে বিশ্বাস করতে বাধ্য, কালো জাদু বিশ্বাস করতে বাধ্য, বদনজর বিশ্বাস করতে বাধ্য। তো ওই সময় থেকে নাকি মেয়েটার আচার মানে কেমন জানি বলে হয়ে গেছিলো, ঠিক আছে। তো সে সাথে মেয়েটা আস্তে আস্তে সুন্দর মানুষ, গায়ের এখানে দাগ ওখানে দাগ, মানে একটা অস্বাভাবিক ইয়া। তো তারপরে গিয়ে ননদের বা ননাসে ও গেছে, এই আর কি শুনছিলাম। কিন্তু এই বুড়ি মনে করেন যে কি কমো আর, বুড়ি হইয়া মানে ধুতরা দিয়ে গেছে, সেই বুড়িরে আইব ভূতে ধরতে। ওই বুড়ি নিজেই একটা ভূত। চেহারা সুরতের কাটিং শাটিং দেখছেন, হাসলে পরে কেমন দেখা যায়, ওই যে মাঝে মধ্যে ক্যারিমিনাটি কার্টুনের একটা করতো, সিনারি করতো, সেই সিনারির মধ্যেও ওই যে ওইরকম ওই বুড়ির মতো একটা ভূত দেখা যাইত। তো ওই নিজেই হয়েছে একটা ভূত। তা ওর লগে আবার কোন ভূত আইব? না আছে চেহারা, না আছে সুন্দর হইলে তাও মানতাম যে না, সে সুন্দর মানুষ, তারে ভূত ধরতে হয়েছিল, ঠিক আছে। কিন্তু ও যে চেহারা কুৎসিত মার্কা চেহারা, ওর কাছে তো শয়তানও আইব না, শয়তানেও তো ওর কাছে আইতে ভয় পাইব। তো সেইখানে গিয়া এই বুড়িরে আবার ভূতে ধরতে আইব, কোন দুঃখে কোন কষ্টে ভূতে আইব ওরে ধরতে কত। আর ওই যে ওই ওই হিজড়াটা, ওটা হিজড়া হুদা মানে কি তা কইতাম, বাপ্পি টুনটুনি ছাড়া রাজমিস্ত্রি মানে একটা মহিলা মানুষের থাকে, পার্সোনালিটি থাকে, যে উনি মহিলা মানুষ, উনি ঘরে রয়েছে, উনি ঘরের কাজ করে, মহিলাদের বানাইছি আল্লাহ ঘরে রাখার জন্য। এই হিজলাটা ঘরে পইরা থাকে কে? কিসের জন্য পইরা থাকে? আর কি কোনো কাম কাজ নাই? এই ঘরে বয়ে কুটনামি ছাড়া আর কি আর দিন দুনিয়া আর কোনো কি মানে কোনো কিছু নাই? আইসে নতুন বউ তো গঞ্জে গেছে, নতুন বউ হইব না, নতুন বউ কসকে বিয়ে তো করছে স্যার কতদিন আগে, দুই হাঙ্গিল্লা বেড়া খুনানকার জানি, লুচ্চা খুনানকার জানি, বন্ড আইসে আবার এখানে করতে, নাটক করতে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।